আমাদের আজকের গল্প সহদরা, কলমে ছবি ব্যানার্জি। প্রতিদিনের মতো অহনা সকালে চা বিস্কুট নিয়ে শাশুড়ি মা দীপার খাট সংলগ্ন ছোট টেবিলে রেখে বলল, মা, আজ কেমন আছেন? রাতে আপনার ঠিকমতো ঘুম হয়েছিল তো? দীপা বিরক্ত মুখে বলল, কর্তব্য শেষ হয়েছে, এবার দয়া করে যাও না। আরও একবার মেয়ের হাত ধরে তা স্কুলে যাওয়ার আগে তাকে দিয়ে টাটা ঠামি বুলি বলানো তো বাকি আছে। অহনার মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, মা, নাতনি হয়েছিল শুনে আপনি একসময় মুখ বেঁকিয়েছিলেন, সেটা কি ভুলে গেছেন? অহনার এখন গা সওয়া হয়ে গেলেও মাঝে মাঝে স্বামী রূপাঞ্জনের কাছে ক্ষোভে বিরক্তিতে ফেটে পড়ে। আজ 3 বছর শাশুড়িমা শয্যাশায়ী। 5 বছর আগে জটিল নার্ভের রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন। 2 বছর আগে পর্যন্ত নিজে হাঁটাচলা ও প্রাকৃতিক কাজটুকু করতে পারতেন। এখন দুবেলা দুটো আয়ার ওপর ভরসা করেই বেঁচে থাকা। অহনার রূপাঞ্জন পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছিল বলে প্রথম থেকেই শাশুড়িমার বিষ নজরে ছিল। প্রতি পদে পদে খুদ ধরে তাকে অপ্রস্তুত করাটাই শাশুড়িমার একমাত্র লক্ষ্য ছিল। অহনার সবচেয়ে খারাপ লাগতো শাশুড়িমার একমাত্র ছেলেকে কুক্ষিগত করার জঘন্য রূপ দেখে। তবু রূপাঞ্জনকে ভালোবেসে অহনা সবটা সহ্য করত। তবে দাপুটে শাশুড়িমার দাপট ও একনায়কতন্ত্র তাকে বেশি দিন সহ্য করতে হয়নি। বিয়ের মাত্র 1 বছর পরেই তার জটিল নার্ভের অসুখ ধরা পড়ল। অহনা মাঝে মাঝে অবাক হয়ে যায়, পুরো 3 বছর ধরে বিছানা, যার আশ্রয়, আয়ার সাহায্য ছাড়া প্রাকৃতিক কাজটুকু যার নিজের করার ক্ষমতা নেই, তার মেজাজ মুখের দাপট কিন্তু 16 আনা আছে। অথচ এই শাশুড়ি মায়ের জন্য পুরো 5 বছর তারা বাইরে কোথাও বেড়াতে যায়নি। মাঝে মাঝে কেনাকাটির জন্য মলে যাওয়া বা কখনো সিনেমা থিয়েটার দেখতে গেলেও উনি বিরক্ত হতেন। ইদানিং 1 বছর তো সেসব পুরো ঘরবন্দি। অহনা শাশুড়িমার অবস্থা দেখেই নিজেই বাইরে যাওয়া বন্ধ করেছে। সব কৃতিত্ব অবশ্য শাশুড়িমা তার একমাত্র আদরের ছেলেকেই দেন। বিয়ের আগে রূপাঞ্জন বলেছিল, মাই নাকি তার জীবনের ভালোবাসা, আনন্দ আর পৃথিবী। তার বাবা আর মায়ের দিকে তেমন ঘনিষ্ঠ কেউ নেই। মাকে যেন অহনা একটু মানিয়ে নেয়। অহনা বলেছিল, রূপ, আমার বাবা মাও আমার কাছে আদর্শ ভালোবাসার একান্তজন, আর মানিয়ে নেওয়া ভালোবাসাটা তো 2 পক্ষের। কিন্তু রূপ, তুমি একাই ওনাকে মানিয়ে নেওয়ার কথা বললে কেন? দায়িত্বটা তো 2 পক্ষেরই। রূপ বলল, আসলে প্রত্যেক বাবা মা চান ছেলে তাদের পছন্দ করা মেয়েকেই বিয়ে করুক, আর ছেলে নিজের পছন্দ করে বা ভালোবেসে বিয়ে করলে সেই দায় বা দোষটা সম্পূর্ণ মেয়েটির ওপরই বর্তাবে। এটাই বলতে চাইছো তো? কি যে বলো, আমার মা সেরকম মানুষই নয়। নিজের ডিসিশনে বিয়ে করছি বলে হয়তো একটু অভিমান হতে পারে, তার বেশি কিছু নয়। অহনা বলল, ঠিক আছে, আমি কথা দিচ্ছি উনি আমাকে মেনে নিলে তোমার মায়ের প্রতি আমি কর্তব্যের ত্রুটি রাখবো না। আর উনি যদি আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমি ওনাকে শ্রদ্ধা ও সম্মান করব এবং ভালোবাসবো। কিন্তু অহনার শাশুড়ি মা পুত্রবধূর কাছে কখনো মা হতে চাননি। তাই অহনা যখন শাশুড়ি মাকে তুমি সম্বোধন করেছিল, তখন তিনিই বলেছিলেন, শাশুড়ি মাকে তুমি করে ডাকাটা আমার কাছে আদিক্ষেতা মনে হয়। অহনা, তুমি আমাকে আপনি করেই ডাকবে। অহনা কোনোদিন তার সঙ্গে মুখোমুখি মতান্তরে যায়নি বা রূপকে তুচ্ছ তুচ্ছ কুটকাচালির কথা জানায়নি। নীরবতা যে এক ধরনের প্রতিবাদ, সেটা তার এককালে সুন্দরী, বিদুষী, বুদ্ধিমতী শাশুড়িমা হাড়ে হাড়ে টের পেতেন। তাই ছেলের কাছে অভিযোগের তেমন সুযোগ পেতেন না, কিন্তু ভিতরে ভিতরে ঠান্ডা লড়াইটা চালিয়ে যেতেন। বিয়ে, অনুষ্ঠান ও হানিমুন পর্ব শেষ হবার পর এক রবিবার অহনা শাশুড়ি মাকে বলল, মা, আপনি রান্না করছেন কেন? রান্নার মাসি নেই? দীপা বলল, রান্নার মাসির রান্না আমার রূপকে কখনো খেতে হয়নি, আমি এখনো যথেষ্ট সক্ষম আছি। অহনা বলল, আমার বাপের বাড়িতে নামকা ওয়াস্তে একটা রান্নার মাসি আছে বটে, কিন্তু মা তাকে শুধু ভাত জল করানো ছাড়া কিছু করতে দেয় না। সে একরকম মায়ের রান্না করার কাজে সাহায্যকারী। আসলে আমি আর বাবা মায়ের করা রান্না খুব ভালোবাসি। মা, তাহলে আজ আমি রান্নাটা করি? আমি খুব ভালো রান্না করতে পারি।
আমি মাঝে মাঝে রান্না করতাম। দীপা বলল, রূপ ছোটবেলা থেকে আমার রান্না খেয়ে অভ্যস্ত। ওর পছন্দ অপছন্দটা একমাত্র আমি জানি, তাই রান্নাটা আমিই করব। অহনা বলল, আচ্ছা, তাহলে আমি আপনাকে হেল্প করি। হেল্প করার জন্য মাসি আছে। এমন সময় রূপ এসে বলল, মা, অহনা রান্না করতে চাইছে নাকি? অহনা যতদিন চাকরি না পাচ্ছে করুক না রান্না, চাকরি পাওয়ার পর রান্নার মাসি রাখলেই হবে। তুমি আর কতদিন রান্না করবে? দীপা বলল, তুই কি রে রূপ, ওর সবে বিয়ে হয়েছে, এখনই কি রান্না করবে? আমি তো আছি, তাছাড়া রান্না তো সারা জীবন আছেই। এখন আনন্দের সময় আনন্দ কর। অহনা শাশুড়ি মার এই মুখোশ পরা আচরণে আশ্চর্য হতো। তিনি তো খুব ভালো করে জানতেন রূপের অন্ধ ভালোবাসার কথা। নাকি একমাত্র ছেলে হাতছাড়া হতে পারে সুন্দরী স্ত্রীর ছলাকলার কাছে, কিংবা তার রান্নার প্রশংসা করবে এটা ভেবে কি নিরাপত্তাহীনতায় ভুগতেন? সে তো একটা বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরিও পেয়েছিল, কিন্তু তারপরেই কনসিভ করলো। কিছু সমস্যা ছিল বলে ডাক্তারবাবু পুরো বেড রেস্টই থাকতে বলেছিলেন। পরেই তো শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়লেন, এখন তো পুরো শয্যাশায়ী। ছেলে নিয়ম করে তার কাছে দুবেলা গিয়ে তার সঙ্গে গল্প গুজব করলেও শাশুড়ি মার খুশির অন্ত থাকতো না। কিন্তু অহনা শাশুড়ি মার কাছে দুদণ্ড বসলেই মুখটা বেজার করে বলতেন, কর্তব্য শেষ হয়েছে। তবু তার বিরক্তি সত্ত্বেও সকাল থেকে শুরু করে তার কাছে অন্তত 5 বার সে আসে। দুপুরে রাতে খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসে থাকে, কিন্তু ইদানিং তার মাঝে মাঝে ধৈর্যের বাঁধ ভাঙত বইকি। এই তো সেদিন রান্না মুখে দেওয়া যায় না বলে থালাটা ছুঁড়ে ফেলে দিলেন যখন তখন। অহনা বলেছিল, মা, আপনি ঠিক কী চাইছেন বলুন তো? এই রান্নায় তো আপনার ছেলে খেয়ে গেল, সে তো যাবেই মা। তাকে যে তুমি বশ করে রেখেছ। কি দিয়ে বশ করলাম মা, সেটাও কি আমাকে মুখ ফুটে বলতে হবে? অহনা বলল, বুঝলাম, আপনিও কি শ্বশুরমশাইকে একই পদ্ধতিতেই বশ করতেন? যাই হোক, আমি আবার খাবার আনছি, নতুন কিছু বানিয়ে দেব। শাশুড়ি মা বললেন, তুমি তো চাকরি বাকরি করো না, আমার সেবা যত্নের জন্য ছেলে দুটো আয়া রেখে দিয়েছে, রান্নাটা নিজে করতে পারো না? না, সবটা আমি পারি না মা, মেয়ের পিছনে অনেক কাজ থাকে, আর আপনার তদারকি করাটাও একটা বিরাট দায়িত্ব। এরপরে যে চাকরি করব না তার কোনো কথা নেই। দীপা বলল, তোমার 4 বেলা মুখ দেখানোটা যদি দায়িত্ব হয় তাহলে সেটা করার দরকার নেই। মরণ তাকিয়ে যে বসে আছো সেটা বুঝতে তো আমার বাকি নেই। সেটা আপনার ধারণা। আমি সব সময় আপনার সুস্থতাই কামনা করি। আপনার জন্য কি করে আনবো এখনো বললেন না। আমি ওই টেলটেলে মাছের ঝোল খাবো না, একটা গরম ডিমের অমলেট আর ঝুড়ো আলু ভাজা করে দাও। এটা তো মুখে বললেই পারতেন, ওভাবে থালা ছুঁড়ে ফেলে দিয়ে কার উপর রাগ দেখাচ্ছেন? অসুস্থ অবস্থায় এত উত্তেজনা ভালো নয় মা। কিছুদিন থেকেই দীপার চোখে ঘুম নেই। রাতে ঘুমের ট্যাবলেট খেয়েও পাতলা ছেঁড়া ছেঁড়া ঘুম আসে, অথচ প্রতি মাসেই ছেলে তাকে ডাক্তার দেখিয়ে আনে। ইদানিং তাকে গাড়িতে কোনো রকমে তোলা যায়। শরীরে ওষুধের প্রভাবে ব্যথা যন্ত্রণাও নেই, কিন্তু আস্তে আস্তে গোটা শরীরটাই অকেজো হয়ে যাচ্ছে। এবার ডাক্তারবাবুকে রূপকে আলাদা ডেকে কি বললেন কে জানে। এই অবস্থা থেকে আবার কি সে নিজের পায়ে হাঁটাচলা করতে পারবে? শুধুমাত্র মুখের জোরে কতদিন আর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে? অহনার সৌজন্য ভদ্রতার খাতিরে তাকে মুখে কিছু না বললেও তার নীরব বিরক্তি দীপা টের পায়। একমাত্র রূপ তার ভরসা ও আশ্রয়, কিন্তু সেই বাবুয়ের অখুশি মুখ কতদিন সহ্য করবে? এইভাবে তাকে পরমুখাপেক্ষী হয়ে বেঁচে থাকতে হবে, এটা কি সে স্বপ্নেও ভেবেছিল? আজকাল সে নিজেই নিজের মৃত্যু ঘণ্টা শুনতে পায়। মানুষ কি এই জন্মে পাপ অধর্ম আকৃতকর্মের শাস্তি পায়? আজকাল তার অতীতটা বড্ড মনে পড়ছে। এতটা বয়স পর্যন্ত এই সংসারটা শুধুমাত্র মনের জোরেই টিকিয়ে রেখেছে। একমাত্র ছেলে রূপের বিয়ের পর সদা সর্বদা নিরাপত্তাহীনতায় রূপের বউকে আপন করতে পারেনি। সব সময় ভয় হয়তো তার সাজানো সংসারটা ভেঙে তছনছ হয়ে যাবে। কিন্তু আদপেই কি এই সংসারটা তার ছিল? সে তো সারা জীবন অন্যের সংসারে প্রক্সি দিয়ে এসেছে। একটা সময় তার স্বামী দেবাজনকে লেখা রঞ্জার সংসার ছেড়ে চলে যাওয়ার পর
সে চিঠিটা তন্ন তন্ন করেও খুঁজেও পায়নি। তার হাতে পায়ে ধরে অনুরোধ করেও সেই চিঠি দেবাঞ্জন তাকে দেয়নি। তার মৃত্যুর পরও সেই চিঠি খুঁজেছিল, ভেবেছিল তাদের অন্যায় নিদর্শনের চিঠিটা পুড়িয়ে নষ্ট করে দেবে, যাতে তাদের মৃত্যুর পর রূপের হৃদয়ে চিরকাল যেন মায়ের সম্মানের জায়গাটা থাকে। আজ মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে দীপা উপলব্ধি করল, সে বেঁচে থাকতে রূপ তাকে যতটা সম্মান ও ভালোবাসা দিয়েছে, ঠিক তার 4 গুণ ঘেন্না মৃত্যুর পরে করুক। এই শাস্তিটা তার প্রাপ্য। তার ডান হাতটা এখনও সচল আছে। সে তার জবানবন্দি একটু একটু করে লিখে রেখে যাবে। খাতাটা তার তোশকের নিচে রেখে যাবে। তার স্বামী দেবাঞ্জন মারা গেছে কত বছর হলো যেন। আজকাল সব যেন কেমন গুলিয়ে যায়। হ্যাঁ, মনে পড়েছে, ও রিটায়ার করার মাত্র 3 বছর পর মারা যায়। ওর লাস্ট পোস্টিং ছিল ব্যাঙ্গালোর। ওখান থেকে সোজা কলকাতার এই ফ্ল্যাটে চলে আসা। বদলির চাকরি বলে হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর রূপকে কলকাতায় হোস্টেলে রেখেই পড়ানো হয়েছিল। ওর বাবার ইচ্ছে ছিল ছেলে ডাক্তারি পড়ুক, কিন্তু রূপ চিরকাল সাহিত্য ভালোবাসত। সেটা কি ওর মা রঞ্জার চিন? না হলে তার বাবার মতো ইঞ্জিনিয়ারিংটাও পড়তে চাইল না কেন? আজ মনে হচ্ছে মাত্র 10 মিনিটের বড় যমজ বোন রঞ্জা সারা জীবন লড়াই না করেও জিতে গেল। রঞ্জা, আজ তোকে বড্ড বলতে ইচ্ছে করছে, কেন তুই তোর সাজানো সংসার ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেলি? প্রতিপক্ষকে কিছু বলার সুযোগ না দিয়ে কেন তোর চিরাচরিত স্বভাব মতো লড়াইয়ের ময়দান ছেড়ে চলে গেলি? তোর আমার চেহারা ছিল এক ছাঁচে করা, এমনকি আমাদের পিঠের ডান পাশে একই রকম জন্মদাগ ছিল। তফাৎ শুধু এটুকুই ছিল, তুই ছিলি শ্যামবর্ণ আর আমি প্রকৃত অর্থেই গৌরবর্ণ। অবশ্য প্রকৃতিগত দিক দিয়ে অনেক পার্থক্য ছিল। আমি ছিলাম পাহাড়ি ঝর্ণার মতো উচ্ছল প্রাণবন্ত, আর তুই ছিলি শান্ত নদীর মতো টলটলে। আমি ছিলাম সাধারণ মেধার আর তুই ছিলি মেধাবী। আর তাই তো তুই ইংরেজি অনার্স নিয়ে ভালো মার্কস পেয়ে এমএতে ভর্তিও হলি, আর আমার বিয়েতে বাংলা অনার্সটা কেটে গিয়ে শুধু বিএ পাশ করলাম। তোকে আমি কোনোদিনই হিংসে করার মতো প্রতিপক্ষ ভাবিনি। একমাত্র মেধা ছাড়া কোনো অংশেই তুই আমার সমকক্ষ ছিলি না। তবু তুই যখন ভালো পার্সেন্টেজ নিয়ে বিএ পাশ করলি, সেদিন বুকের কোণে ঈর্ষার একটা চিনচিনে জ্বালা অনুভব করেছিলাম। মাত্র 10 মিনিটের বড় হবার সুবাদে বাবা মা তোর বিয়েটা কি আগে দিতে চেয়েছিল, নাকি তোর গায়ের রং শ্যামলা ছিল বলে বাবা মা তোর বিয়ে নিয়ে এত ব্যস্ত ছিল? তুই তো তখন প্রতিবাদ করে জানতেই পারতিস নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়েটা কিছুতেই করবি না। আসলে তুই বাবা মার বাধ্য অনুগত মেয়ে ছিলি। তারা তোকে বোঝাতো বিয়ের তোড়জোড় করতে করতেই তোর এমএটা কমপ্লিট হয়ে যাবে, আর বিয়ের পর না হয় চাকরি করবি। শুধুমাত্র তোর গায়ের রঙের জন্য 3-3 জন পাত্রপক্ষ তোকে রিজেক্ট করতে না, যদি না বিভিন্ন অজুহাতে আমি তাদের সামনে ঘোরাঘুরি না করতাম। আমি এটা ইচ্ছে করেই করতাম, এবং যথারীতি পাত্রপক্ষ থেকেই জানাতো তারা আমার সঙ্গেই বিয়ে দিতে চায়। কিন্তু তারা নামি দামি চাকরি করা ছেলে হলেও আমি ভালো সাজার জন্য বলতাম, তোর বিয়ে না হলে আমি বিয়েই করব না। তোর অপমানিত মুখটা দেখে আমি নিজেকে বিজয়ী ভাবতাম। তোর হেরে যাওয়া মুখটা দেখে বাবা মা কষ্ট পেত। শেষ পর্যন্ত বাবা ঠিক করলো না, আর মেয়ে দেখার প্রহসন এবার বন্ধ করবে। তুই লেখাপড়া শেষ করে আগে নিজের পায়ে দাঁড়ালে তবেই বিয়ের কথা ভাববে। কিন্তু এই সম্বন্ধটা তোর জন্য একরকম চেঁচিয়ে এসেছিল। তবু বাবা প্রথমটায় কিছুটা রাজি হচ্ছিল না, শুধু মায়ের চাপাচাপিতে একরকম নিমরাজি হয়েছিল। যেদিন দেবাঞ্জন ওর বাবা মাকে নিয়ে তোকে দেখতে এলো, সেদিনও আমি খুব সুন্দর করে সেজে ওদের সামনে জলখাবারের থালা হাতে ঢুকলাম। 2বার চা নিয়ে এসে তাদের দিলাম। তখন ওদের মুখ দেখেই বুঝেছিলাম ওরা আমাকেই পছন্দ করেছে। যথারীতি ওদের ফোনের অপেক্ষায় ছিলাম আমি, কখন বাবা শুকনো মুখে বলবে ওরা দীপাকে পছন্দ করেছে। কিন্তু আমার সব রূপের অহংকারকে চূর্ণ করে ওরা ফোন করে জানালো দেবাঞ্জন স্বয়ং তোকে পছন্দ করেছে। অবশ্যর বাবা মার ইচ্ছা ছিল আমার সঙ্গে ছেলের বিয়ে দেন। সেদিন আমি তোকে প্রথম হিংসা করলাম, যদিও তখন আমি একজন শিল্পপতির ছেলে রক্তিমের সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছি। তাদের দিল্লিতে ও কলকাতায় বিরাট ব্যবসা, কলকাতায় বিলাসবহুল বিরাট ফ্ল্যাট, রক্তিমের নিজের দামি গাড়ি,
সে কলকাতার ব্যবসার দায়িত্বে আছে। আমার অনেক পুরুষ বন্ধুদের মধ্যে এটাই সব দিক থেকে আমার পছন্দ ছিল। তার সঙ্গে অবাধ মেলামেশা ছিল, শুধু সংস্কারের বশে দৈহিক সম্পর্কটা ছিল না। বিয়েটা হয়তো আমি আরও কিছুদিন পরেই করতাম, যদিও রক্তিম আমাকে তাগাদে অস্থির করে তুলেছিল। আমি তখন নামকাওয়াস্তে একটা কম্পিউটার কোর্স করছিলাম। আমি শুধুমাত্র জেদ আর হিংসার বশে তোর বিয়ের পরদিন ঘর ছাড়লাম। আমি তোকে দেখিয়ে দিতে চেয়েছিলাম তোর থেকে ঢের ঢের দামি পাত্রের সঙ্গে আমি বিয়ে করছি। বিয়ের পর বাবা মা নিশ্চয়ই খুশি হয়ে বিয়েটা মেনে নেবে। একবার ভেবেছিলাম তোর বিয়ের 2 দিন আগে বেরিয়ে গিয়ে তোর বিয়েটা পণ্ড করে দিয়ে যাব, কিন্তু পারিনি। আসলে তখনও আমার কিছু চক্ষু লজ্জা অবশিষ্ট ছিল। এখন মনে হয় বাবা মাকে জানিয়ে বিয়ে করাটাই ঠিক ছিল। তাহলে রক্তিমের আসল চেহারাটা অন্তত জানতে পারতাম। ওকে চিনতে আমার ঠিক 1 বছর সময় লেগেছিল। সে বিয়েটা নামকাওয়াস্তে মন্দিরে করেছিল। আসলে সে আমার সঙ্গে লিভ ইন করতে চেয়েছিল। লিভ ইন করার মধ্যেও একটা নীতি থাকে। 1 বছর পর জানলাম সে একই সঙ্গে আরেকটা মেয়ের সঙ্গে সপ্তাহে 3 দিন লিভ ইন করছে। তার বাবার অর্থ প্রতিপত্তি 2 ছিল। বেশি প্রতিবাদ করলে হয়তো প্রাণে মেরে ফেলতো। তাই একদিন চুপি চুপি বাড়ি ফিরে এলাম। দীপা আপন মনেই বলল, আজ সত্যি মনে হচ্ছে তোকে আমার বলার অনেক কিছুই ছিল। অবশ্য আমার সপক্ষে যুক্তিগুলো খুব দুর্বল। তবুও আমি বলবো, তুই নিজের ঘর বাঁচাতে আমাকে তাড়িয়ে দিতে পারতিস, কিন্তু তোর চিরকালের মহান সত্তা তোকে বাধা দিল বোনকে কথা বলতে। কিন্তু তুই জানতিস না, তোর স্বামী দেবাঞ্জনের শরীরটাই শুধু আমি পেয়েছিলাম বলতে পারিস। জোর খাটিয়েই পেয়েছিলাম, কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত তার মনের মধ্যে একছত্র সম্রাজ্ঞীর মতো তুই বিরাজ করেছিলিস। আমি বাড়ি ফিরে এলে বাবা আমার সঙ্গে একটাও কথা বলেনি। মাকে সব ঘটনা বলার পর মাও যে খুব সাদরে আমাকে আপ্যায়ন করেছিল তাও নয়, কিন্তু তখন আমার করার কিছু ছিল না। ভেবেছিলাম যা হয় একটা চাকরি জোটাতে পারি যদি, তাহলে এখানে আর থাকবো না। তখনই মার কাছে শুনেছিলাম শ্বশুর বাড়িতে তোর শ্বশুর মশাই আর শাশুড়ি মার তোকে পছন্দ ছিল না। উঠতে বসতে তারা তোকে মানসিক নির্যাতন করত। এটা দেখেই দেবাঞ্জন ভুবনেশ্বরের চাকরির ট্রান্সফার নিয়ে চলে গিয়েছিল। বাধ্য হয়ে তুই এমএ পড়ার স্বপ্নও বিসর্জন দিয়েছিলি। আরও বলেছিল তুই সন্তান সম্ভবা। আমি আরও একবার হিংসায় জ্বলে পুড়ে গেছিলাম। বাবা আমার সঙ্গে কথা না বললেও প্রতিদিন রাতে মায়ের সঙ্গে তুমুল ঝগড়া অশান্তি করত। ঝগড়াটা বাবাই একতরফা করত। মা বুঝিয়ে বলতো সময় সব ঠিক হয়ে যাবে, সবাইকে বলবে অ্যাক্সিডেন্টে জামাইয়ের মৃত্যু হয়েছে। কিছুদিন পর আমরা দীপার বিয়ের চেষ্টা করব। পেটের সন্তানকে আমি কিছুতেই ত্যাগ করতে পারবো না। সেই সময় অশান্তি এড়াতেই মা তোকে ফোনে সবটা জানিয়ে বলেছিল, দীপাকে তোর ওখানে কিছুদিন যেতে বল, ততদিনে তোর বাবার রাগ পড়ে যাবে। এই সময় দীপা গেলে তোর উপকারও হবে। রঞ্জা, তোর কাছে আমি তো কিছুদিন থাকার পরিকল্পনা নিয়ে গেছিলাম, কিন্তু তোর বাচ্চাটা অসময়ে ভূমিষ্ঠ হলো আর তুই নানা রকম মেলি রোগে বিছানা নিলি। তোদের দুজনের অনুরোধেই আমাকে থেকে যেতে হলো। বলতে পারিস সেদিন থেকেই তুই খাল কেটে কুমির ঢোকালি। হয়তো সেদিন থেকেই বিষবৃক্ষের চারাটা তোরা সযত্নে বপন করলি। রূপাঞ্জনের নামটা দেবাঞ্জনের নামের সঙ্গে মিলিয়ে তুই রেখেছিলি। রূপকে আমি একরকম আতুরঘর থেকেই বুকে তুলে নিলাম, যদিও ওর জন্য দুবেলা 2টো আয়া রাখা হয়েছিল। দিনের বেলা রায়ামাসিকে আমি তোর যত্ন আর দেখভাল করতে বলেছিলাম। সারাটা দিন আমি নিজেই রূপের দেখাশোনা করতাম। তাকে ঠিক সময় নাওয়ানো, ঘন্টায় ঘন্টায় তোর বুকের দুধ ফিট করানো থেকে ন্যাপি পাল্টানো সবটা আমি নিজের হাতে করতাম। রূপ হবার পর তোর ওই ঢলঢলে চেহারা শুকিয়ে খ্যাংড়া কাঠির মতো হয়ে যাচ্ছিল। প্রথম দিকে দেবাঞ্জন তোর পাশে ঘন্টার পর ঘন্টা রাতে বসে থাকতো, তোকে ঘুম পাড়িয়ে তবেই সে ঘুমাতো। কিন্তু তারপর থেকে তোর কাছে বসাটা প্রায় যান্ত্রিক নিয়মের মতো করতো। আস্তে আস্তে তোর শরীর ইমপ্রুভও করছিল, কিন্তু ততদিনের রূপ আমাকেই মা বলে চিনতে শুরু করছিল। কারণ ও তো শিশু, সর্বক্ষণ যার কোলে রমে থাকবে তাকেই তো আঁকড়ে ধরতে চাইবে। তোর তো রূপকে পাশে নিয়ে ঘুমানোর ক্ষমতাও ছিল না। এক একদিন এমনও মনে হয়েছে যখন রাতে রায়ামাসি তার কান্না থামাতে পারত না, আমি কোলে নিয়ে দোলা দিতেই সে চুপ হয়ে যেত।
রঞ্জা, আজ নিজেকে আমার কনফেস করার সময়। জানিস, দেবাঞ্জনের তোর প্রতি একনিষ্ঠতা দেখে আমি ঈর্ষায় দগ্ধ হতাম। ভাবতাম আমারও তো এমনটাই একটা সুখের সংসার হতে পারত। বিশ্বাস কর, প্রথম দিকে আমি পরীক্ষা করার জন্যই নানা রকম ছলাকলা প্রয়োগ করে দেবাঞ্জনের সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইতাম। একটা সুস্থ সবল পুরুষ মানুষ রোগা কাঠিসার বইয়ের প্রতি কতদিন একনিষ্ঠ থাকে এইটাই দেখতে চেয়েছিলাম। প্রথম প্রথম দেবাঞ্জন আমাকে অপমান করত, কিন্তু দীর্ঘদিন তোর সঙ্গে শারীরিক সম্পর্ক থেকে বঞ্চিত থেকে কতদিন আর নিজেকে ঠিক রাখতে পারবে। আর আমিও তো রক্তের স্বাদ পাওয়া বাঘিনী, তাই দুয়ে দুয়ে চার হতে দেরি হলো না। তবে কাঠখড়টা আমাকেই অগ্রণী ভূমিকা নিয়ে পোড়াতে হয়েছিল। কিন্তু দৈহিক মিলনের পরই দেবাঞ্জনকে আমি অনুতাপে দগ্ধ হতে দেখেছি। কটা দিন সে আমাকে এড়িয়েই চলতো, কিন্তু জৈবিক চাহিদার কাছে সে হার মানতে বাধ্য হতো। তোর তখন শরীরটা অনেকটা ইমপ্রুভ হয়েছে। দেখতে দেখতে রূপের বয়সও 6 মাস পেরিয়ে গেছে। 8 মাসে ওলকে কলকাতায় নিয়ে গিয়ে অন্নপ্রাশন দেওয়াও ঠিক হয়ে গেছে। তোর মনে তখন সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। তুই আর আলাদা ঘরে থাকতে চাইছিলিস না, ছেলেকেও নিজের কাছে রাখতে চাইছিলি। আমি তখন মনে মনে শঙ্কিত হচ্ছিলাম, দেবাঞ্জনকে হারাতে হবে এই ভেবে নয়, রূপকে হারাতে হবে সেই আশঙ্কায়। সেদিন কিন্তু দেবাঞ্জন কোনো পরিকল্পনা করে নয়, এমনি তোর শরীরের কথা ভেবেই বলেছিল, এখন তো তোমার শরীর দুর্বল আছে, রূপের ধকল তুমি নিতে পারবে না। দীপা তো আর মাস 3 থেকে আমাদের সঙ্গেই কলকাতা ফিরে যাবে। তুমি এই 1.5 মাস বেড রেস্টে থাকো। দেবাঞ্জনের কথা শুনে তোর মুখটা কেমন কালো হয়ে গেল। তুই নির্ঘাত সন্দেহ করেছিলি আমি আর দেবাঞ্জন মিলে একসঙ্গে আলোচনা করে তোকে আরও 1.5 মাস বেড রেস্টে থাকতে বলেছি। তোর সন্দেহ আরও গভীর হলো। কটা দিন তুই কম্পিউটার নিয়ে দিন রাত কুটখাট করতিস। আমি রূপকে তোর ব্রেস্ট ফিট করাতে গেলেও বিরক্ত হতিস। রূপ মাঝে মাঝে তোর ব্রেস্ট মিল্ক খাওয়ার জন্য ছটফট করতো যখন, তখনই 2-1 বার তাকে খাওয়াতে নিয়ে যেতাম। আমি ওই অভ্যেসটা ওকে ছাড়াতে চাইছিলাম। এরপরেই তুই একদিন গভীর রাতে একটা লম্বা চিঠি লিখে ঘর ছেড়ে গেলি। আয়ামাসিটা তখন গভীর ঘুমে, রূপ ও বেবি কটে তখন হাত পা ছড়িয়ে ঘুমিয়ে। ভোরবেলায় রূপের কান্নাতে আয়ামাসি ব্রেস্ট ফিট করাতে গিয়ে দেখে তুই বিছানায় নেই। সে বাথরুম থেকে গোটা কটেজটা খুঁজে তোকে দেখতে না পেয়ে আমাদের ডাকে। আমার শোয়ারে ঘরের দরজা আমি বন্ধ করেই ঘুমাতাম, কিন্তু দেব তার দরজা ভেজিয়ে রেখে ঘুমাতো, কারণ রাত বিরেতে কখনো বাচ্চা বা তুই কোনো অসুবিধায় যাতে না পড়িস সেই জন্য। চিঠিটা দেবের নজরে পড়েছিল। দেব প্রথমে খামটা না খুলেই পাগলের মতো ছোটাছুটি করেছিল। আমি তার হাত ধরে অনেক কষ্টে তাকে থামিয়ে বলেছিলাম, চিঠিটা আগে পড়ো, কোনো ঠিকানা থাকলে ধীরে সুস্থে খোঁজ করো। দেব চিঠিটা পড়ে আমাকে পড়তে দিয়েছিল। সেই চিঠির প্রতিটি অক্ষর আমার আজও মুখস্থ। তুই লিখেছিলি, দেব, আমি অনেক ভেবেচিন্তেই তোমাদের মুক্তি দিয়ে গেলাম। আমি অনেক আগেই 3 থেকে 4 বার তোমাকে আর দীপাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিলাম। দীপা শুধু তোমাকেই কেড়ে নেয়নি, আমার ছেলেটাকেও কেড়ে নিয়েছিল। এরপরেও ভেবেছিলাম দীপার আগুনের মতো রূপ যৌবনের মোহে তুমি সাময়িক অন্ধ হয়ে গেছো। দীপা আর কিছুদিন পরেই চলে যাবে, তাই উপযাজক হয়ে আমি তোমার সঙ্গে এক ঘরে এক বিছানায় যেতে চেয়েছিলাম। সেখানে দেখলাম তুমি বেড রেস্টের দোহাই দিয়ে আমাকে ফিরিয়ে দিলে। আসলে তুমি দীপার সঙ্গে শুধু শারীরিকভাবেই নও, মানসিকভাবেও ভালোবাসায় জড়িয়ে গিয়েছিলে। অথচ একদিন তুমি নিজেই পছন্দ করে তোমার বাবা মার মতের বিরুদ্ধে বিয়ে করেছিলে। আবার তুমি বাবা মার মানসিক অত্যাচার থেকে বাঁচাতে তড়িঘড়ি ভুবনেশ্বরে পোস্টিং নিলে। তোমার এই উদারতা, ভালোবাসা, বিশ্বাস কি সবটাই ভুল ছিল? দোস্ত, আমি দীপাকে পুরো দিতে পারবো না। বাচ্চা হবার পর আমার শরীরটা ভেঙে গেল। শরীর ভাঙার সঙ্গে সঙ্গে কি ভালোবাসা, বিশ্বাসও ভেঙে যায়? তাহলে আমাদের ভালোবাসাটা কি এতটাই ঠুনকো ছিল? তুমি নিজে ঠিক থাকলে দীপার সাধ্য কি ছিল তোমাকে টলিয়ে দিতে? দীপা চিরকাল আমার প্রিয় জিনিস ছিনিয়ে নেওয়ার আগেই আমি স্যারেন্ডার করে এসেছি শুধুমাত্র দীপাকে ভালোবেসে। কিন্তু কখনো কল্পনা করতে পারিনি দীপা আমার সংসারটাও এইভাবে ছিনিয়ে নেবে। আমি শুধু ভালোভাবেই বুঝিয়ে গিয়েছিলাম এই সংসারটা আর আমার নয়,
দীপা এখন থেকে চলে গেলেও তুমি দীপার সঙ্গে যোগাযোগ রেখে চলবে, কিংবা দু নৌকায় পা দিতে দিতে ক্লান্ত হয়ে তুমি নিজেই আমাকে ডিভোর্স দিতে চাইবে। তাই নিজের আত্মসম্মান বজায় রাখতে আমি তোমাকে ছেড়ে চলে গেলাম। আমি জানি দীপা সন্তান স্নেহের রূপকে মানুষ করবে নাই বা কেন। ছেলেকে গর্ভে ধারণ করার ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তো শুধু আমার ভূমিকা ছিল। তারপর তো আক্ষরিক অর্থেই দীপা জোর করে রূপের মা হয়েছিল। বিবাহ বিচ্ছেদটা করে গেলে তোমাদের সুবিধে হতো, কিন্তু আমার অনেক দেরি হয়ে যেত। আমি কথা দিচ্ছি জীবনে কখনো তোমাদের সামনে আসবো না। শুধু তিল তিল করে যে সন্তানকে গর্ভে ধারণ করে মা হবার আনন্দ পেয়েছি, যে শুধু একান্তই আমার ছিল, তাকে ছেড়ে যাওয়ার কষ্ট আমি সারা জীবন ভুলতে পারবো না। আমাকে বৃথা খোঁজার চেষ্টা করো না। যে নিজেই হারিয়ে যেতে চায় তাকে পৃথিবীর কোনো শক্তি নেই খুঁজে আনে। বাবা মাকে আমার নামে যা খুশি বলতে পারো, তারা মেয়ের পালিয়ে যাওয়া শুনতে অভ্যস্ত। আশা করি নতুন করে আঘাত পাবে না। আর বাকি থাকলো তোমার বাবা মা, তাদের তো আমাকে পছন্দই ছিল না। তারা দীপাকেই পুত্রবধূ হিসাবে পেয়েই খুশি হবেন। ইতি রঞ্জা। সেই চিঠি পড়ে দেবাঞ্জন তোর চলে যাওয়ার জন্য আমাকে দায়ী করেছিল। আজ একবার তোর সঙ্গে যদি দেখা হতো তাহলে তোকে বলতাম। তোদের ভালোবাসা যদি খাঁটি হতো তাহলে আমার শত ছলাকলাতে ওকে দেবাঞ্জনকে টলাতে পারতাম। আমি তো মাত্র 1 মাসে থাকার প্রস্তুতি নিয়ে এসেছিলাম। তোর সুখের সংসার থেকে আমি হিংসে জ্বলেছিলাম ঠিকই, কিন্তু শুধু হিংসা করে তোর কতটা ক্ষতি করার ক্ষমতা ছিল আমার। আসলে তোর অসুস্থতার পরিস্থিতি দেবাঞ্জনের সঙ্গে ঘনিষ্ঠ হতে আমাকে সাহায্য করেছিল। ঠিক একই রকমভাবে রূপককেও আমি বুকে টেনে নিয়েছিলাম। আজ বলতে দ্বিধা নেই, দীর্ঘ 7 মাসের কাছাকাছি দেবাঞ্জনের মতো সুদর্শন টকবগে যুবকের সান্নিধ্যে এসে তাকে আমি ভালোবেসেই ফেলেছিলাম। রূপকে আমি আমার সন্তান ভেবে সবটুকু ভালোবাসা তাকে উজাড় করে দিয়েছিলাম। আমাকে এসব ফেলে চলে যেতে জেনে হাহাকারে বুকটা ভরে যেত। জানিস রঞ্জা, আমি ভাবতাম দেবাঞ্জনও আমাকে ভালোবাসে, কিন্তু তুই চলে যাওয়ার পর আমার ভাবনাটা যে কতটা ভুল ছিল বুঝতে পারলাম। দেবাঞ্জনের অফিসে ব্যাঙ্গালোরে একটা প্রজেক্টের কাজে দেবাঞ্জনকে যাওয়ার জন্য সিলেক্ট করেছিল। সে তোর অসুস্থতার জন্য বসকে অনুরোধ করে যাওয়াটা ঠেকিয়ে রেখেছিল। তুই চলে যাওয়ার পর লোকলজ্জার ভয় নিজে থেকেই ব্যাঙ্গালোর যেতে চাইল। আমি তখন বললাম আমি সেখানে কোন পরিচয় থাকব। সে বলল, কেন, পার্মানেন্ট আয়ের পরিচয় থাকবে। সেই কথা শুনে অপমানে আমি একবার ভেবেছিলাম মায়ের কাছেই চলে যাব, নতুন করে জীবন শুরু করব। কি দরকার আমার এই সেকেন্ড হ্যান্ড সংসারে জীবনপাত করার। কিন্তু দেবাঞ্জনের প্রতি তীব্র আকর্ষণ আর রূপের প্রতি বাৎসল্যের টান আমাকে আষ্টে পৃষ্ঠে টেনে ধরল। আমি অপমানটা গায়ে না মেখে বললাম, দেব, এখন আমার মাথা গরম করার সময় নয়। তুমি রূপের কথাটা একবার ভাবো। তোমার এই অপমানের জবাব দিয়ে আমি সব ছেড়ে চলে যেতেই পারতাম, কিন্তু রূপ ভালো থাকবে তো। রঞ্জার সঙ্গে তোমার বিয়েটা অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি করেই হয়েছিল, তাই আইনত বিয়েটা আমরা করতে না পারলেও মন্দিরে গিয়ে বিয়েটা করতেই পারি। দেবাঞ্জনও পরিস্থিতির শিকার, তাই সে বাধ্য হয়ে রাজি হলো। নতুন জায়গায় আমি দেবাঞ্জনের স্ত্রী ও রূপের মায়ের পরিচয় বাস করতে লাগলাম। সেখানে সমাজ জানলো, সবাই জানলো আমি দেবাঞ্জনের স্ত্রী। কিন্তু বাকি জীবনে কি আমি তার সত্যি স্ত্রী ছিলাম? শুধু তো স্ত্রীর অভিনয় করে গেলাম। এটা ঠিক, আমাকে রূপের মায়ের অভিনয়টা কখনো করতে হয়নি। কদিন থেকে দিনের আয়ামাসিটা দীপা লিখতে শুরু করলেই কেমন ছল ছুতোয় খাতার ওপর ঝুঁকে পড়ত। অথচ আগে আগে তার দুপুরের খাওয়ার পর সে মেঝেতে মাদুর পেতে দিব্যি আয়েশ করে একটা দিবানিদ্রা দিত। সেদিন দীপা একটা হেস্তনেস্ত করার জন্য বলল, কি হলো, তুমি না ঘুমিয়ে ঘাড়ের কাছে চেয়ার নিয়ে বসে আছো যে বড়? আয়ামাসি বলল, কিছুদিন আগেই তো আমি গোটা দুপুর ভোস করে ঘুমাই বলে বৌদিকে নালিশ করলেন, তাই ঠিক করেছি আমি সারা দুপুর এই চেয়ারেই বসে থাকব। দীপা বলল, শোনো, দুপুরে আমার ঘুম আসে না বলে আমি গল্পের বই পড়ি। মাথার কাছে তুমি বসে থাকলে আমার মনোযোগ নষ্ট হবে। তুমি দরজাটা ভেজিয়ে দিয়ে ঘরের বাইরে বসে থাকো, আমি ডাকলে তবে তুমি আসবে। বিছানায় বসে আরাম করে খাওয়ার জন্য রূপ একটা হালকা ছোট টেবিল মাকে বানিয়ে দিয়েছিল। তাছাড়াও দীপার গল্পের বই পড়ার নেশার জন্য তার নাগালের মধ্যে কিছু গল্পের বইও রেখে দিয়েছিল।
দীপা প্রায় 15 দিন থেকে ওই টেবিল তার জবানবন্দি লিখছে। সঙ্গে হঠাৎ কেউ ঘরে ঢুকে পড়তে পারে বলে 2টো গল্পের বই থাকে। দীপা আপন মনেই বলল, হ্যাঁ, কী যেন লিখব ভেবেছিলাম। আসলে ইদানিং আমার ভাবনা চিন্তাগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। জানিস রঞ্জা, আমি জোর করে তোর সংসারটা অধিকার করলেও দেবাঞ্জনকে কখনো অধিকার করতে পারিনি। তবে রূপ আমাকে এখনও অন্ধের মতো ভালোবাসে। তার প্রতি আমার ভালোবাসা অধিকার বোধ প্রবল। রূপ তোর চেহারা আর দেবাঞ্জনের রং নিয়ে জন্মেছিল। তুই চলে যাওয়ার পর রূপকে আমার সন্তান ভেবে বলতো মাতৃমুখী ছেলে নাকি খুব সুখী হয়। সত্যি তোর রূপ সুখী হয়েছে। সে যতই আমি অহনাকে মনে মনে মেনে না নিই, আমি বেশ বুঝতে পারি অহনা মাঝে মাঝে রূপের কাছে বিরক্তি প্রকাশ করে। বিরক্তি প্রকাশ করাটাই তো খুব স্বাভাবিক। আমি সুস্থ থাকলে আমার আচরণে হয়তো রূপও বিরক্ত হয়ে অহনাকে নিয়ে আলাদা সংসার পাতত। কিন্তু শয্যাশায়ী মাকে কি করে ফেলে যাবে? আসলে এই মানবিক গুণ তো রূপের তোর জিন থেকেই পাওয়া। তাই সে খুব বুদ্ধিমানের সঙ্গে 2 দিক ব্যালেন্স করে চলতো। রঞ্জা, তোর স্বপ্ন ছিল তুই ভবিষ্যতে কলেজের অধ্যাপিকা হবি। কিন্তু কি আশ্চর্য ব্যাপার দেখ, তোর ছেলে রূপ সেই স্বপ্ন পূরণ করে কলেজের অধ্যাপনার চাকরি করছে। জানিস রঞ্জা, তুই চলে যাওয়ার 2 মাস পর দেবাঞ্জন কলকাতায় বাবা মার কাছে সব সত্যটা জানিয়ে চলে এসেছিল। তার নিজের বাবা মার কাছেও গিয়েছিল। সেখানে কি বলেছিল আমাকে বলেনি, কিন্তু তারপর থেকে সে একাই তার বাবা মার সঙ্গে দেখা করেছে। রূপ একটু বড় হলে তাকে নিয়ে গেছে, কিন্তু আমাকে কোনোদিনই নিয়ে যায়নি। এমনকি তাদের মৃত্যুর সংবাদ পেয়েও একা গেছে। আর এই মা আমার বাবা মার কাছে আমার যাওয়ার মুখ ছিল না বলে আমিও একরকম নির্বাসনেই ছিলাম। রঞ্জা, তুই চলে যাওয়ার 6 মাস পর দেবাঞ্জনের কঠিন ঔদাসীন্য সহ্য করতে না পেরে আমি একদিন তার পায়ে ধরে বললাম, তুমি খবরের কাগজে বিজ্ঞাপন দাও, থানায় রঞ্জার ছবি দিয়ে নিরুদ্দেশের কথা জানাও। আমি কথা দিচ্ছি সে এলে জীবনেও তোমাদের সামনে আসবো না। রঞ্জার ফিরে আসার খবর পেলে মা অন্তত আমাকে ক্ষমা করবে। দেবাঞ্জন সেই কথা শুনে নিষ্ঠুরের মতো বলেছিল, নিজেকে দিয়ে রঞ্জার বিচার করো না, সে তুমি নাও। তাকে আমি হাজার মাথা খুঁটলেও সে আর ফিরবে না। বাকি জীবন তোমাকে সহ্য করা আমার ভবিতব্য। রঞ্জা এই অপমান আর নিষ্ঠুরতার পর দেবাঞ্জনকে জব্দ করতেই তোর সংসার ছেড়ে চলে যেতে পারতাম, কিন্তু যেতে আর পারলাম কোথায়? তোর সাজানো সংসার ততদিনে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। প্রথমে তোর থেকে দেবাঞ্জনকে কেড়ে নেওয়ার জন্য হিংসে করেই শরীরের খেলায় মেতেছিলাম, কিন্তু এতটা দীর্ঘ সময় কখন যেন তাকে ভালোবেসে ফেলেছিলাম নিজেই টের পাইনি। তারপরও তো আমার থাকার মেয়াদ মোটে 1.5 মাস ছিল। তুই সব টের পেয়েও তো দেবাঞ্জনের সঙ্গে থাকতে চেয়েছিলি। ধৈর্য ধরে আর 1.5 মাস যদি তুই আমাকে সহ্য করতিস, তাহলে তুই বুঝতে পারতিস আসলে তোর কিছুই হারায়নি। তুই চলে গিয়ে দেবাঞ্জনকে এমন ধাক্কা দিলি যে সে মানুষটাকে ঘরে থেকেও বাকি জীবন সন্ন্যাসীর জীবনযাপন করতে হলো। তার ওই নির্লিপ্ত চেহারা দেখে আমিও ভয় গুটিয়ে গিয়ে রূপকে আঁকড়ে ধরলাম, কিন্তু তবু ওদের ছেড়ে যেতে পারলাম না। আসলে আমি একতরফাই তাকে ভালোবেসেছিলাম। সেদিন দেবাঞ্জন সত্যি তোর রেস্টের কথা ভেবেই তোকে 1.5 মাস আলাদা থাকতে বলেছিল। তুই প্রবল অভিমানে একবার জানলিও না। শুধু তোর প্রতি দেবাঞ্জনের এক বুক ভালোবাসা ছিল, তাই বোধ হয় বড় অসময়ে সে চলে গেল। সে শুধু আমার প্রতি করুণা করেই রূপকে আমার পরিচয় দেয়নি, তাই রূপ আজও আমাকে তার গর্ভধারিণী মা বলেই জানে। সেদিন লিখতে লিখতে ক্লান্ত হয়ে খাতাটা তোষকের নিচে রেখে একটা গল্পের বই হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আসলে গল্পের বই পড়ার নেশা আমার কোনোদিন ছিল না, ওটা তোর ছিল, আর উত্তরাধিকার সূত্রে তোর ছেলেরও ছিল। রূপ আমার একাকিত্বের কথা ভেবেই তার সংগ্রহে রাখা গল্পের বই আমার ঘরে রেখেছিল। সে আমার আরাম স্বাচ্ছন্দ্যের কোনো ত্রুটি রাখেনি। এই ঘরে আলাদা আমার জন্য একটা টিভি, গান শোনার জন্য দামি স্টেরিও সব আমার হাতের নাগালেই রেখেছিল। রূপ তো জানতই না সুস্থ সংস্কৃতির দিকে আমার চিরকালই বিরাগ। অর্থ, বিত্ত, বৈভব, বিলাসবহুল জীবন, এইসব স্থূল জিনিসের প্রতি আমার বরাবরের আকর্ষণ ছিল। এখন মনে হয় কেন আমি তো সংসারে রাহুর মতো এসেছিলাম। না এলে তো আমারও একটা নিজের সংসার হতো। অতীতের একটা ভুলের জন্য গোটা জীবনটা বরবাদ হয়ে যেত না।
রূপ, শিক্ষা আর অর্থ সবটাই তো আমার ছিল। আর বাবার রাগ খুব বেশি দিন থাকতো না, তোকেও সব ফেলে দিয়ে চলে যেতে হতো না। তুই চলে যাওয়ার পর দেবাঞ্জন তোর গয়না, পোশাক তোর আলমারিতে যক্ষের ধনের মতো আগলে রেখেছিল। ওখানে আমার প্রবেশ নিষিদ্ধ ছিল। এই ফ্ল্যাটে এসেও ওটার চাবি সে নিজের কাছেই রাখত। তার পোশাকও বরাবরের মতো ওই একটা আলমারিতেই রাখত। তবে সে নিজের স্ত্রী হিসাবে নয়, রূপের মা হিসাবে আমার সুখ স্বাচ্ছন্দ্যে ত্রুটি রাখেনি। ভদ্রতা সৌজন্যেরও ত্রুটি করতো না। শুধু স্বামী স্ত্রীর সম্পর্কটাই নকল ছিল। সেই হিসাবে আমাকেও তো যৌবন থেকেই যোগিনী সেজে চিরকাল থাকতে হলো। দেবাঞ্জনের বাবা মা মারা যাওয়ার পর তাদের সঞ্চিত অর্থ আর এই ফ্ল্যাটটা দেবাঞ্জনকে দিয়ে গেছিল। অনেক পরে দেবাঞ্জনের মুখেই শুনেছিলাম আমাদের বাড়িটা দেবাঞ্জন বাবা মার ইচ্ছেতেই বিক্রি করে ও তার সঙ্গে তাদের সমস্ত সঞ্চয় দিয়ে তারা একটা ভালো বৃদ্ধাশ্রমে তাদের বাকি জীবনটা কাটিয়েছিল। সেই আশ্রমের ঠিকানা একমাত্র দেবাঞ্জন জানত এবং নিয়মিত যোগাযোগও রাখত। আমি বহুবার সেই ঠিকানা জানতে চেয়েছিলাম, কিন্তু দেবাঞ্জনের সঙ্গে নাকি শর্তই ছিল আমাকে ঠিকানাটা না জানানোর। বাবা মা নাকি জীবিতকালে আমার মুখ দর্শন করতে চায়নি, এমনকি মৃত্যুর পরও তাদের মৃতদেহকে দেখতে যাওয়ার অনুমতিও দেয়নি। রঞ্জা, আমি এটা নিয়ে দেবাঞ্জনকে বলেছিলাম। আমি জিজ্ঞেসও করেছিলাম, তাহলে রঞ্জার সংসার ছেড়ে চলে যাওয়ার ব্যাপারে তুমি বাবা মার কাছে শুধু আমাকেই অপরাধী প্রমাণ করে এসেছ? সে বলেছিল, না, আমি নিজেকেই অপরাধী বলেছিলাম। রঞ্জা তো সে কথায় লিখে রেখে গিয়েছিল। আমি সেটাও বলেছিলাম, কিন্তু তোমার মা বলেছিলেন রঞ্জার সংসার ছেড়ে যাওয়ার জন্য দীপাই প্রধান অপরাধী। আমি দীপার স্বভাব চরিত্রের কথা জেনেও তোমাদের কাছে ওকে পাঠিয়েছিলাম। বাবা, তোমার যদি দোষ একা না হয়, আমার আর দীপার দোষ 15 আনা। গতকাল লিখতে লিখতে ক্লান্ত হয়ে খাতাটা বালিশের নিচে রেখে একটা বই বুকে রেখে চোখটা একটু এঁটে এসেছিল। ঘুমটা ভেঙে গেল অহনার আয়ামাসিকে ধমকানোর আওয়াজে। সে বলছে, একই মাসি, তুমি বাইরে বসে ঝিমাচ্ছ কেন? তোমার সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত মায়ের ঘরে ডিউটি করার কথা। ভাত খাওয়ার আধ ঘন্টা পর ওনাকে ফল খাইয়েছিলে। উনি আজ ফল খেতে চাননি। অহনা বলল, উনি খেতে চাইলেন না বলে তুমি খাওয়ালে না। আয়ামাসি বলল, সে কথা আপনার শাশুড়ি মাকেই জিজ্ঞেস করুন। আমাকে সে জোর করে বাইরে থাকতে বলেছে, কি না তার বই পড়তে অসুবিধা হয়। কি আশ্চর্য, উনি বললেন আর তুমি তাকে একা রেখে চলে এলে। এতটা সময়ের মধ্যে তার টয়লেটে যাওয়ার দরকার হতে পারে, কিংবা জল পিপাসাও তো পেতে পারে। এটা ভুলে গেলে? যাও, ঘরে যাও, আমি চা নিয়ে আসছি। অহনা চা নিয়ে এসে বলল, মা, আপনার ছেলে মানুষিটা এবার বন্ধ করুন। আপনি অসুস্থ, ডাক্তারবাবুর ডায়েট মেনে আপনাকে চলতে হবে। আয়ামাসিকে ঘর থেকে চলে যেতে বলে আপনি ভুল করেছেন। দীপা বলল, দুপুরে ওকে আমার কোনো দরকারে লাগে না, তাই যেতে বলেছি, তাতে তোমার সমস্যা কি? অহনা বলল, সমস্যা আছে বই কি। আপনার ছেলে আমাকে আপনার দেখভালের দায়িত্ব দিয়ে কাজে বের হয়। আপনার কিছু অসুবিধা হলে তার দায় আমার ওপরেই বর্তায়। কাল থেকে দিনের দায় আয়ামাসি এই ঘরেই থাকবে। দীপা বলল, বললাম তো দুপুরটা আমি একলা থাকতে চাই। ঠিক আছে, এটা আপনার ছেলেকে জানাবো। রাতে ডাইনিং টেবিলে খেতে বসে অহনা বলল, জানো, মায়ের দিন দিন জেদার ছেলে মানুষই আর নেওয়া যাচ্ছে না। এমনিতেই নানা বায়নাতে সবাইকে অস্থির করা তো ছিলই। তার ওপর আজ দুপুরের আয়ামাসিকে মা ঘর থেকে বের করে দিয়েছেন। ভালো লাগছে না বলে আজ ফলও খাননি। এর আগেও দুটো আয়ামাসি মায়ের মেজাজের জন্য কাজ ছেড়ে দিয়েছিল। রূপাঞ্জন বলল, আহা, মা কি আর মানুষের পর্যায়ে আছে? টানা 3 বছর বিছানায় থেকে বাচ্চা মেয়ের মতো কখন কি বলে তার ঠিক আছে? শরীরের কলকবজার সঙ্গে সঙ্গে অনুভূতিগুলোও তো অকেজো হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু লাস্ট চেকিংয়ের সময় একরকম জবাব দিয়ে বললেন, ওনাকে এই সময় একটু সঙ্গ আর সাহচর্যই রাখুন। উনি যা খেতে চান খেতে দিন। আর এখানে ওনাকে আনার দরকার নেই, মেডিসিনে যতদিন বেঁচে থাকেন। অহনা বলল, আমি তোমাকে সঙ্গ দিতেই চাই, কিন্তু আমার ঘরে যা উনি একদমই পছন্দ করেন না। তবু ওনার বিরক্তি সত্ত্বেও আমি খাওয়ার সময় ঘরে বসে থাকি। খাবার পছন্দ না হলে মার পছন্দ মতো খাবার বানিয়েও দিই। রূপ বলল, অহনা, তুমি মায়ের ওপর রাগ করো না। ঠিক আছে, আমি কাল সকালে মাকে বুঝিয়ে বলবো। এক কাজ করলে হয়, আমি কটা দিন ছুটি নিচ্ছি,
তুমি বরং কটা দিন তোমার বাবা মার কাছ থেকে ঘুরে এসো। তোমার বিরক্তি আসাটা খুব স্বাভাবিক। টানা একটা বছর তুমি কোথাও বেরোওনি। অহনা বলল, তুমি আমাকে ভুল বুঝছো রূপ। বিরক্ত আমি হচ্ছি না, উনি সবসময় বিরক্তিতেই থাকেন। আমি শুধু প্রতিদিন মায়ের আপডেটটা তোমাকে জানাই। এই যে মা আজ দুপুরে আয়া মাসিকে ঘর থেকে বের করে দিলেন, এত দীর্ঘ সময় মার কিছু অসুবিধা বা দুর্ঘটনা ঘটলে তার জন্য তো মা আমার নিজেকেই দায়ী মনে হতো। তুমি মাঝে মাঝে ছুটি নিয়ে মাকে আনন্দ সান্নিধ্য দিতেই পারো, তার জন্য আমার বাপের বাড়ি যাওয়ার দরকার হবে না। দীপার শোবার ঘরের সামনেই ডাইনিং টেবিল। সে 8টার মধ্যেই রাতের খাবার খেয়ে নেয়। ইদানিং তার রাতে ঘুমও হয় না। মাঝে মাঝে ছেঁড়া ছেঁড়া ঘুম এলেও সেটা ঘন ঘন ভেঙে যায়। সে ঘুমিয়েছে ভেবেই ওরা কথা বলছিল। সেই কথার প্রতিটি শব্দই তার কানে আসছিল। দীপা মনে মনে ভাবল, ও এই কথা। ডাক্তার তাহলে সেদিন তাকে জবাব দিয়েছিলেন। সেটাও তো প্রায় মাস গড়াতে চলল। কই, এখনও তো তার মৃত্যু হলো না। তাহলে কি আরও তার কপালে দুর্ভোগ লেখা আছে? সে তো মৃত্যুর ডাক অন্তরে উপলব্ধি করছিল। তাহলে আজ তার মনটা আরও কিছুদিন পৃথিবীর রূপ, রস, গন্ধ আর ছেলের সান্নিধ্য পাওয়ার জন্য কেন আকুলি বিকুলি করছে? তার সংক্ষিপ্ত জবানবন্দি প্রায় শেষের মুখে। খুব ছোটবেলার সময় থেকে আরও খুঁটিনাটি লিখতে গেলে তো একটা উপন্যাস হয়ে যাবে। আগামীকাল আরও কিছু লিখে সমাপ্তি টানবে। তার আগে তার নিজের আলমারির চাবি আর রঞ্জার আলমারির, যেটা পরবর্তীতে দেবাঞ্জন নিজের সামান্য পোশাক আর রঞ্জনার গয়না পোশাকগুলো এখনও সযত্নে রেখে দিয়ে গেছে, সেটার চাবিটাও রূপকে দিয়ে যেতে হবে। দেবাঞ্জন জীবিতকালে তার ও রঞ্জার আলমারির চাবিটা যক্ষের ধনের মতো আগলে রেখেছিল। তার মৃত্যুর পর দীপা সঙ্গে সঙ্গে রূপ টের পাওয়ার আগেই চাবিটা নিজের হেফাজতে রেখেছিল। সে নিজে সক্ষম থাকার সময় ওই আলমারি তন্ন তন্ন করে খুঁজেও রঞ্জার লিখে যাওয়া শেষ চিঠিটা খুঁজে পায়নি। তাহলে সে চিঠিটা কি দেবাঞ্জন ছিঁড়ে ফেলেছিল, নাকি তার সব সঞ্চয়ের কাগজের সঙ্গে ওটা রূপের হাতেই তুলে দিয়েছিল? না, এত বড় ভুল দেবাঞ্জন কখনোই করবে না। এক এক সময় দীপার মনে হয় সে জীবনে কি পেল। রঞ্জার সাজানো সংসারে সে কি সারা জীবন প্রক্সি দিয়েই গেল না? এর থেকে রঞ্জা আত্মহত্যা করলে দেবাঞ্জন তাকে ভুলতে সময় লাগলেও দীপাকে ভালোবেসে গ্রহণ করতে পারত। একজন মৃত মানুষের জন্য সংসার থেমে থাকে না। নাকি রঞ্জা নিরুদ্দেশে গিয়েও তার উপস্থিতি দিয়ে তাকে শিখণ্ডীর ভূমিকা পালন করতে দিয়ে প্রতিশোধ নিল। দেবাঞ্জন মনে মনে তাকে ঘৃণা করলেও কখনো অসম্মান করেনি। আর 5টা স্বামী স্ত্রীর মতো তার বাহ্যিক ব্যবহার আন্তরিকই ছিল। শুধু রঞ্জা চলে যাওয়ার পর থেকে তার ঘর আর বিছানাটা আলাদা ছিল। এই ফ্ল্যাটে আসার পর রূপ একদিন তাকে জিজ্ঞেস করেছিল, মা, বাবা কি রাতে স্টাডিতে ঘুমায়? দীপা অপ্রস্তুত হয়ে বলেছিল, না রে, তোর বাবা অনেক রাত পর্যন্ত স্টাডিতে বই পড়ে, ল্যাপটপে কাজকর্ম করে। এক একদিন হয়তো ওখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন রূপ সকালে মায়ের কাছে গিয়ে চেয়ারটা টেনে নিয়ে বসে বলল, মা, আজ ব্রেকফাস্টে একসঙ্গেই খাবো। দীপা বলল, কেন রে, তোর কলেজ আজ ছুটি নাকি? না মা, কদিন ছুটি নিলাম। দীপা বলল, ও বুঝেছি, অহনা তোকে সব লাগিয়েছে। না মা, অহনা সেরকম মেয়ে নয়। তুমি আয়া মাসিকে সারা দুপুর ঘরে থাকতে দাওনি, শুধু এটা জানিয়েছে। আসলে দুপুরে আমার ঘুম আসে না বলে বই পড়ি। তাছাড়া দুপুরে ওকে তেমন দরকারও পড়ে না। সে এতদিন মেঝেতে মাদুর বিছিয়ে শুয়ে থাকতো। ইদানিং অহনার নির্দেশ মতো ঘাড়ের কাছে চেয়ার নিয়ে ওর হাঁ করে বসে থাকাটা বড্ড বিরক্তিকর লাগছিল। ঠিক আছে, আয়া মাসি না হয় ঘরেই থাকবে, তার জন্য তোর কলেজ কামাই করার দরকার নেই। অহনা আমার যথেষ্ট দেখভাল করে। সারাদিন রোগীর ঘরে কারো থাকতে ভালো লাগে, এই জন্যই ওকে আমি চলে যেতে বলি। একেই তো মেয়েটা শুধু আমার জন্য ঘরবন্দি হয়ে থাকছে। আমি সব বুঝি বাবা, এই অবস্থায় আমার সুখ স্বাচ্ছন্দ্য, সেবা যত্নের তোরা কোনো ত্রুটি রাখিস নি। আর কতদিন এভাবে পড়ে থাকবো জানি না। পরদিন সকালে দীপা রূপকে বুঝিয়ে তাকে দুপুরে তার ঘরে বিশ্রাম নিতে পাঠালো। আয়া মাসিকে বলল, তুমি এই ঘরেই মাদুর বিছিয়ে বিশ্রাম করো, কিন্তু একদম বকবক করবে না। দীপা আজ খাতাটা নিয়ে লিখতে গিয়ে দেখলো তার ডান হাতটাও বিট্রে করছে। কিন্তু তাকে যে আরও কিছু লিখতেই হবে। সে তো নিজে কানে শুনেছে ডাক্তারবাবু তাকে জবাব দিয়েছেন, শুধু মৃত্যুর দিনক্ষণটা ঈশ্বরের হাতে।
জানিস রঞ্জা, মনে হয় আজকেই আমার শেষ লেখা হবে। লিখতে খুব কষ্ট হলেও লিখছি। তুই চলে যাওয়ার পর আমি লুকিয়ে দুবার তোর নিরুদ্দেশের খবর জানিয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম। কারো নাম উল্লেখ না করে লিখেছিলাম, রঞ্জা তুই ফিরে আয়, তোর মা মৃত্যুশয্যায়, তোর বাবাও খুব অসুস্থ। আরও একবার লিখেছিলাম, রঞ্জা তোর স্বামী মৃত্যুশয্যায়, তোকে একবার শেষ দেখা দেখতে চায়। দেবাঞ্জন সেটা দেখতে পেয়ে প্রচণ্ড রাগারাগি করে বলেছিল, দীপা এসব পাগলামি বন্ধ করো। সে ফিরবে বলে চলে যায়নি, সে হয়তো সন্ন্যাসিনীর জীবন বেছে নিয়েছে। আমি বলেছিলাম, তুমি কি করে বলছো? সে কি তোমাকে জানিয়েছে? রঞ্জার সঙ্গে আমার আইনি ডিভোর্স হয়নি, তাই সে নতুন সম্পর্কে জড়িয়ে বিয়ে করবে না যখন তখন, এটাই করা স্বাভাবিক। তবে তুমি হলে বিয়ের ঘোরপ্যাচে না গিয়ে বিভিন্ন পুরুষের সঙ্গে লিভ ইন করে কাটিয়ে দিতে। আমি বলেছিলাম, তুমি এত বড় জঘন্য কথাটা বলতে পারলে? যাকে ভালোবেসে ঘর ছেড়েছিলাম সে আমার সঙ্গে লিভ ইন করতে চেয়েছিল বলেই ফিরে এসেছি। দেবাঞ্জন বলল, পারলাম, কারণ তার চরিত্রের সঙ্গে তোমার চরিত্রের আকাশ পাতাল তফাৎ। আজ যদি আমি চলে যাই তোমার ছেলের কি হবে একবার ভেবে দেখেছ? সে বলেছিল ছেলে আয়ার হাতে মানুষ হবে, একটু বড় হলে তাকে হোস্টেলে রেখে পড়াবো। তুমি চলে যেতেই পারো, কারোর জন্য কিছু আটকে থাকে না। তুমি নিজের ইচ্ছে এখানে থাকছো। এখন মনে হয় প্রতি পদে পদে অপমানিত হয়েও কিসের টানে যে থেকে গেলাম। শুধু দেবাঞ্জনকে চোখের সামনে দেখব নাকি রূপের প্রতি বাৎসল্যের টানে? আচ্ছা রঞ্জা, সেই বিজ্ঞাপন তো তোর চোখে পড়ার কথা ছিল। তুই তো এতটা নিষ্ঠুর কখনো ছিলিস না। জানিস রঞ্জা, আজ আমি স্বীকার করছি, তোর ছেলের বউ অহনা খুব মানবিক ও সুন্দর মনের মেয়ে। সে আমার রূপকে অধিকার করে নিয়েছে বলে তাকে কখনোই আমি ভালোবাসিনি। সে আমাকে ভালো না বাসলেও কর্তব্যে কোনো দিন ত্রুটি করেনি। সে শুধু আমার অসুস্থতার কথা ভেবে রূপ বারবার বলা সত্ত্বেও প্রায় বছর খানেক ধরে সিনেমা, থিয়েটারে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া সব বন্ধ করেছে। এমনকি বাপের ভারী কালে ভদ্রে গেলেও রূপকে রেখে কয়েক ঘন্টার জন্যই যেত। জানিস, রূপের প্রথম মেয়ে সন্তান জন্মেছিল বলে তাকে সেভাবে কখনো কাছে টেনে নিইনি। যা করেছি শুধু ওপর ওপর। একটা বাচ্চাও বুঝতে পারে ভালোবাসা কোনটা, তাই সেও আমার সঙ্গে তার মায়ের মতো শুধু কর্তব্যটুকুই করতে শিখেছে। ওই স্কুলে যাওয়ার আগে একবার দেখা করে টাটা ঠামি বলে যায়, আর রাতে গুড নাইট ঠামি বলে, ঠিক বুলি শেখানো তোতা পাখির মতো। এখন আমার বড্ড ইচ্ছে করে সুস্থ হয়ে অহনাকে ভালোবেসে কাছে টেনে নিই, নাতনিটাকে আদরে আদরে বুকে জড়িয়ে ধরি। মৃত্যুর সময় এগিয়ে আসছে জেনেও কেন যে এত বাঁচতে ইচ্ছে করছে। রঞ্জা মৃত্যুশয্যায় না থাকলে এই জবানবন্দি আমি কি লিখতে পারতাম? আমার মনে হয় পারতাম না। অবচেতন মনে অপরাধ বোধ থাকলেও সেটা কখনোই হয়তো প্রকাশ করতাম না। ঈশ্বর হয়তো রোগশয্যায় আমার এই চৈতন্যবোধ জাগিয়ে তুললেন। হয়তো এটাই আমার প্রায়শ্চিত্ত। শুনেছি ঠাকুর পাপী তাপীদেরও ক্ষমা করেন, তাই মৃত্যুর আগে পর্যন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তুই বেঁচে থাকলে তোর সংসারে তুই ফিরে আয়। যাক, বহু কষ্টে শেষ পর্যন্ত লেখাটা শেষ করতে পারলাম। আর বোধহয় আমার কিছু বলার নেই। এখন মৃত্যুর জন্য শুধু অপেক্ষা করা। সেদিন বিকেল বেলা থেকে রূপ মায়ের কাছে দীর্ঘ সময় বসেছিল। অহনা মা ও ছেলের চা এই ঘরে দিয়ে তাদের নিভৃতে গল্প করার সুযোগ দিয়ে চলে গেল। দীপা বহু কষ্টে চাটা কোনো রকমেই খেতে পারল। রাতে দীপা মাছ মাংস খায় না, দুধ, কলা, রসগোল্লা দিয়ে রুটি খায়। রাত 8টায় যথারীতি অহনা চেয়ার নিয়ে বসে আছে। দীপা তখন ডান হাতটা একবারেই নাড়তে পারছে না। অহনা বলল, মা খেয়ে নিন। দীপা বলল, আমার ডান হাতটাও শেষ হয়ে গেল, আমি নিজে খেতে পারবো না, আয়া মাসিকে বলো খাইয়ে দেবে। অহনা বলল, আমি খাইয়ে দেবো মা, তুমি বরং রূপকে ডেকে নাও, ওর সঙ্গে আমার দরকারও আছে, আর খাবারটা নিয়ে যাও, আমার খেতে একদম ইচ্ছে করছে না। রূপ এসে উদ্বিগ্ন হয়ে বলল, মা খাবে না কেন, শরীর খারাপ করছে। দীপা বলল, নতুন করে কিছু হয়নি বাবা, এটা তো হওয়ারই ছিল। একটা মাত্র অঙ্গ সচল ছিল, সেটাও অকেজো হয়ে গেল। আজ কিছু খেতে ইচ্ছে করছে না। রূপ বলল, মা ভেবো না, সব ঠিক হয়ে যাবে, আমি কালই ডাক্তারের সঙ্গে কথা বলবো। এখনই হতাশ হবার মতো কিছু হয়নি। আজ অন্তত দুধটা খাও, আমি খাইয়ে দিচ্ছি, কাল থেকে অহনা তোমাকে খাইয়ে দেবে। দীপা বালিশের তলা থেকে দুটো চাবি বের করে বলল, রূপ
এই দুটো চাবির একটা আমার আলমারির আর একটা তোর বাবার আলমারির। এ দুটো তোর কাছেই রাখ। আমার মৃত্যুর পর আলমারি দুটো খুলিস। রূপ বলল, মা তুমি কেন এখন থেকেই মরার কথা বলছো? চাবি তোমার কাছেই থাকুক। না বাবা, আলমারিতে গয়নাগাটি আছে, আমার কখন কি হয় তার ঠিক নেই। তাছাড়া দুটো আয়া মাসি দিনে রাতে ঘরে থাকে, কার মনে কি আছে কে বলতে পারে। আমি বলছি চাবি তোর কাছেই থাক। সেই দিনেই খুব সকালে আয়া মাসি রূপের দরজায় নক করলো। রূপ সে রাতে মায়ের কথা শুনে বেশ মন খারাপ নিয়ে ঘুমোতে গিয়েছিল। দুবার রাতে উঠে মাকে দেখেও গিয়েছিল। আয়া মাসি বলল, আমি জেগেই ছিলাম। উনি বিছানায় মাঝে মাঝে ছটফট করছিলেন। ভোর রাতে উনি শান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। বালিশটা মাথা থেকে সরে গিয়েছিল বলে ঠিক করতে গিয়ে দেখি ওনার গা বরফের মতো ঠান্ডা। আপনারা একবার আসুন, আমার ভুলও হতে পারে। আর একটা কথা, আমি বালিশ ঠিক করতে গিয়ে এই খাতাটা পেয়েছি। অহনা অবাক হয়ে বলল, খাতা? মনে মনে বলল, উনি কি লিখতেন নাকি? কি লিখতেন? কবিতা বা গল্প টল্প লিখতেন? সেই জন্যই কি দিনের আয়ামাসিকে ঘর থেকে বের করে দিতেন? মুখে বলল, আচ্ছা ঠিক আছে, ওটা আমাকে দাও। রূপ পারিবারিক ডাক্তারকে কল করে মায়ের কাছে গেল। রূপ তখনও বিশ্বাস করতে পারছিল না মা আর নেই। ডাক্তারবাবু এসে বললেন, উনি আনুমানিক ঘন্টা 2 আগে এক্সপায়ার করেছেন। দীপার শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার দিন 7 পর এক রবিবার অহনার খাতাটার কথা মনে পড়ল। গভীর আগ্রহ নিয়ে খাতাটা পড়তে শুরু করতেই চমকে গেল। পুরো লেখাটা শেষ করে খাতাটা রূপের হাতে দিল। রূপ খাতাটা হাতে নিয়ে সবটা পড়ে বলল, অহনা, তোমাকে একটা কথা বলবো বলবো করেও বলে উঠতে পারিনি। মনে হয়েছিল এটা সারা জীবন তোমার থেকে গোপন করেই রাখবো। যন্ত্রণাটা আমি একাই ভোগ করব। কিন্তু এই খাতাটাতে তো সবটাই উন্মোচিত হয়ে গেল। অহনা বলল, আরও কিছু গোপন তথ্য? রূপ বলল, অহনা, আমার বাবার হাই ব্লাড প্রেশার ছিল, কিন্তু বাবা জেনেও কখনো ডাক্তার দেখায়নি। ম্যাসিভ স্ট্রোকে মৃত্যুর পর আমরা জানতে পারি আসলে বাবা বলতে গেলে মৃত্যুকে নিজেই ডেকে এনেছিল। বাবার মৃত্যুর 1 মাস আগে আমাকে 4টে ফাইল দিয়ে গিয়েছিল। তার 3টের একটাতে ছিল সঞ্চয় কাগজ, আর একটাতে লাইফ ইন্স্যুরেন্সের কাগজ, আর একটাতে ছিল ফ্ল্যাটের মেনটেনেন্সের কাগজ, ইলেকট্রিক বিলের কাগজ। শুধু নীল রঙের ফাইলটাতে এই ফ্ল্যাটের দলিল ছিল। এই ফাইলটা কখনো খোলার দরকার হয়নি। 2 দিন আগে সেই ফাইলটা খুলতেই একটা খাম ও আমার মায়ের একটি ছবি পেলাম। সেই চিঠিটা আমার মায়ের লেখা শেষ চিঠি ছিল, যেটার পুরোটা আমি মা বলে যাকে এতদিন জানতাম সে খাতার লেখা স্বীকারোক্তিতেই লিখে গেছে। সেই চিঠিতে বাবার এক কলমও লেখা আছে, বাবা রূপ, আমি অভিনয় করে করে আজ ক্লান্ত। পারলে তোর গর্ভধারিণী মাকে খুঁজে বের করিস, কিন্তু আমি এটাও জানি তুইও তাকে খুঁজে পাবি না। তবু তার শেষ স্মৃতিচিহ্ন হিসাবে এটা তোকে দিয়ে গেলাম। অহনা বলল, তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে রূপ, কিন্তু তার আগে তোমার বাবা আর মায়ের আলমারিটা খোলো। আমার খুব আশ্চর্য লাগছে, তোমার বাবা মৃত্যুর আগে তার সব সঞ্চয়ের যা কিছু সব তোমার হাতে দিয়ে গেলেন, কিন্তু তার আলমারির চাবিটা কেন দিয়ে গেলেন না? ওখানেও কি কিছু রহস্য আছে? রূপ বলল, আমি বহুদিন ধরে দেখেছি বাবার আলমারির চাবিটা বাবা নিজের পৈতেতে বেঁধে রাখত। ওই আলমারিতে মাকে, মানে মা বলে যাকে জানতাম, তাকে কখনোই হাত দিতে দেখিনি। কিন্তু বাবার মৃত্যুর পর বাবার পৈতে আমি চাবিটা দেখিনি। রূপ প্রথমে তার বাবার আলমারিটা খুলল। দেখল সেখানে মায়ের বিয়ের বেনারসির সঙ্গে দামি দামি শাড়ি খুব পরিপাটি করে সাজানো আছে। আলমারির লকারে আছে মায়ের গা ভর্তি গয়না, আর একটা তাকে বাবার সামান্য কিছু পোশাক। দীপার আলমারিতেও বেশ কিছু গয়না আর না ভাঙা অনেকগুলো শাড়ি। একটা সঞ্চয়ের MIS-এর কাগজ আর 20,000 টাকা মতো ছিল। অহনা বলল, এই আলমারির রহস্যটা আজ আমি বুঝতে পারলাম। তোমার পালিতা মা যখন একেবারেই শয্যাশায়ী ছিলেন তখন ওনাকে বহুবার আমি বলেছিলাম, মা, আলমারি দুটো বহুদিন খোলা হয় না, বিশেষ করে বাবার আলমারিটা। আমি কি আলমারি দুটো গুছিয়ে দেব? উনি সেটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, তোমার সাহস তো কম নয়। তুমি কি ভেবেছ আমি চিরকালই শয্যাশায়ী থাকবো? এখন থেকেই সব কিছু কি তোমার অধিকারে রাখতে চাইছো? রূপ বলল, অহনা, তুমি আমাকে কি বলতে চেয়েছিলে? আচ্ছা রূপ, চিঠিটা পড়ে আমার মনে হচ্ছে তোমার মা চলে যাওয়ার পরেই দীপা দেবীর সঙ্গে তোমার বাবার শারীরিক বা মানসিক সম্পর্ক ছিল না। এটা আমার অনুমান, কারণ ওনার মৃত্যুর পর আমাদের বিয়ে হয়েছিল। তোমার কখনো মনে হয়নি? রূপ বলল,
আসলে ছোটবেলায় আমি এটা বুঝতে পারিনি, কিন্তু এখানে আমি দু একবার বাবাকে স্টাডিতে ঘুমাতে দেখেছি। কিন্তু মা বলেছিল বাবা নাকি মাঝে মাঝে স্টাডিতে কাজ করতে করতেই ঘুমিয়ে পড়ে, তাই সেরকম সন্দেহ কখনোই হয়নি। তবে বাবাকে আমি সবসময় গভীর ও বিষণ্ণ দেখতাম। অহনা বলল, ভদ্রমহিলা নিপুণ অভিনেত্রী ছিলেন। আচ্ছা রূপ, কোনোভাবে ওই চিঠিটা যদি তুমি আগেই পড়তে তাহলে কি করতে? রূপ বলল, তখন পড়িনি যখন, তখনও প্রসঙ্গ থাক। বেশ, তাহলে এখন তুমি কি বলবে? দেখো অহনা, ওরা দুজনেই তো এখন বলা কর ঊর্ধ্বে। জীবিত মানুষের সঙ্গে প্রতিবাদ করা যায়, ঘৃণা করা যায়, কৈফিয়তও চাওয়া যায়, কিন্তু এটাও ঠিক ওই মহিলাকেই আমি এতদিন গর্ভধারিণী মা বলে বিশ্বাস করতাম, ভালোবাসতাম। সেও আমাকে গর্ভজাত সন্তানের মতোই ভালোবেসেছে, কিন্তু এই চিঠি ও তার স্বীকারোক্তি সব ওলটপালট করে দিল। পৃথিবীর সবচেয়ে প্রিয় দুটো মানুষ আমার বিশ্বাস ও ভালোবাসাকে ভেঙে চুরমার করে দিল। অহনা বলল, রূপ, এই ব্যাপারে তোমার কাকে দোষী বা অপরাধী বলে মনে হয়? আমার বাবা এবং ওই মহিলা দুজনেই আমার চোখে সমান অপরাধে অপরাধী। অহনা বলল, কিন্তু ওদের দুজনকেই তুমি অন্তর থেকে ঘৃণা করতে পারছো না। ঠিক বলছি, আসলে আমিও সেটাই বলবো। ওরা তিনজনই পরিস্থিতির শিকার। মাত্র কয়েকটা দিনের অন্ধ মোহে তোমার বাবা ও দীপা দেবী সারা জীবন প্রায়শ্চিত্ত করে গেলেন। একবার ভেবে দেখো রূপ, দীপা দেবীও শিক্ষিতা সুন্দরী মহিলা ছিলেন। তিনি তো বিয়ে করেই একটা নিজস্ব সংসার পেতে পারতেন। পরবর্তীতে তোমার বাবাকেই ভালোবেসে তার ভালোবাসাও পেলেন না। এটা কিন্তু তোমার গর্ভধারিণী মা জানতেও পারলেন না। আচ্ছা অহনা, আমার মাকে কি কোনোদিন খুঁজে পাবো? অহনা বলল, রূপ, পৃথিবীটা গোল, দেখা হবার সম্ভাবনা তো আছেই। তুমি নতুন করে খবরের কাগজে কন্টিনিউ বিজ্ঞাপন দিতে থাকো। রূপ বলল, কিন্তু মাসি তো দুবার বিজ্ঞাপন দিয়েছিল। তোমার মা বুদ্ধিমতী মহিলা, তিনি ঠিক বুঝতে পেরেছিলেন বিজ্ঞাপনটা দীপা দেবী দিয়েছিলেন। যে বোন তার সাজানো সংসার কেড়ে নিয়েছেন, তার ডাকে তোমার মা সাড়া দেবেন কেন? সন্তান পৃথিবীর সব বাবা মায়ের কাছেই দুর্বলতম জায়গা। আমার নিশ্চিত ধারণা মা তোমার ব্যাকুল ডাক উপেক্ষা করতে পারবেন না। আমি প্রার্থনা করব বাকি জীবনটা তিনি ছেলে বৌমা নাতনির সঙ্গে শান্তি ও আনন্দে কাটান। আমি বরং বাবা আর দীপা দেবীকে দুজনকে অন্তর থেকে ক্ষমা করে দিয়ে ওনাদের আত্মার শান্তি কামনাই করি। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।